শুভ সন্ধ্যা। আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের ল উইথ ব্যারিস্টার মনোহর হোসেনের এই অনুষ্ঠানে, যেখানে ব্যারিস্টার মনোহর হোসেন দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দেন এবং আপনাদেরকে অনেক ইমিগ্রেশন সংক্রান্ত আপডেটও দিয়ে থাকেন। আমি প্রথমে আমাদের এই প্রোগ্রামে ব্যারিস্টার মনোহর হোসেনকে আমন্ত্রণ জানাচ্ছি। মনোহর ভাই, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। Good evening to everyone. As usual, you should be ready with your questions, whatever you want to ask for any aspect of law, any kind of law. Of course, we'll focus mainly on immigration, asylum and nationality. But এর মধ্যেও অন্যদের আর কোনো প্রশ্ন থাকলে also we'll deal with this. আর আমরা তো অনেকদিন ধরে ল প্রোগ্রাম করছি আমরা, এবং আইওএন টিভি আজকে যে প্রোগ্রামটা করছে রেগুলারলি, এটা হচ্ছে কমিউনিটিকে হেল্প করার জন্য। এখানে আমাদের সাথে দর্শকদের কোনো অ্যাটর্নি ক্লায়েন্ট কোনো সম্পর্ক নাই, সেই জন্য আমরা জেনারিক অ্যাডভাইস দিয়ে থাকি। যে কেস স্পেসিফিক অ্যাডভাইস দেওয়া আমাদের পক্ষে এখানে নট পসিবল, কারণ আমাদের কাছে লিমিটেড ইনফরমেশন থাকে, কারণ আমরা কোনো কারোর ফাইল দেখতে পারি না, এবং যেহেতু অনেকের কেস হিস্ট্রি থাকে, অনেক কমপ্লেক্স ব্যাপার ট্যাপার থাকে, কাজে আমরা এখানে ইচ্ছা করলেই কনক্লুসিভ একেবারে একটা অ্যাডভাইস দিয়ে দেওয়া এটা অনেক সময় সম্ভব নাও হতে পারে। বাট আমরা একটা গাইডেন্স তো দিতে পারবো, সেইটুকু যদি আমরা করতে পারি আপনাদের জন্য এটা উপকার হবে। আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, এবং আমরা প্রশ্নের জন্য তো টেলিফোন নাম্বার আছে। মনোহর ভাই, না খুব সুন্দর করে বলেছেন। এটি আমরা বরাবরই বলে থাকি যে আপনার যে উপদেশগুলো থাকবে সেটি দিক নির্দেশনামূলক থাকবে আর কি, দিক নির্দেশনামূলক। বাট ওদের যদি কারো যদি আমাদের দর্শকরা যারা আছেন তাদের যদি কোনো প্রবলেম এরকম তারা ফেস করেন ইমিগ্রেশন নিয়ে, তারা আইনজ্ঞর পরামর্শ নিয়ে তারা কাজ করবে। তারপরও দর্শক আপনি আমাদেরকে ফোন করতে পারেন। ব্যারিস্টার মনোহর হোসেনের যেই আইডিয়াটা আপনারা নিতে পারেন, প্রাথমিক আইডিয়াটা, সেটি হলো 0203-515-5788 নাম্বারে ফোন করলে উনি এটির উত্তর দিবেন, এবং আমরা আপনার দ্বারা আপনার এই প্রশ্নের উত্তর যখন উনি দিবে অন্য অনেক মানুষেরাও উপকৃত হবে, দর্শকরা উপকৃত হবে। মনোহর ভাই, প্রথমে আমি শুরু করতে চাই যেভাবে আমি শুরু করি সবসময়, যে একটু যদি কোনো আপডেট আছে কি না, তারপর আমি আপনার কাছে অন্যদিকে যাব। আমরা তো অনেক কিছু নিয়ে কথা বলবো, স্কিল ওয়ার্কার নিয়ে কথা বলবো, অ্যাসাইলাম সিকার নিয়ে কথা বলবো, ভিজিটর ভিসা নিয়ে কথা বলবো, আরও দর্শক যেগুলো আছে, আমার কাছে কিছু প্রশ্নও আছে যারা আগে আমাকে করেছে, ওটাও আমি আপনার থেকে আইডিয়া নেব। তো মনোহর ভাই, প্রথমে জাস্ট ছোট্ট করে যদি কোনো আপডেট যদি থাকে। আসলে আমরা তো উই অলরেডি টকড অ্যাবাউট দ্য আপডেট লাস্ট উইক। জি, কাজেই যে জুলাই থেকে যে চেঞ্জগুলো আসে 22 জুলাই থেকে, সেগুলি নিয়ে আমরা ফোকাস করেছি, স্পেশালি ফর স্কিল ওয়ার্কার ভিসা। এবং এর মধ্যে তো আমার জানা মতে তেমন কোনো আপডেট এখন নেই। তবে আমি আবারও বলছি যে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে ম্যাসিভ চেঞ্জ আনা হয়েছে। সেটা যে কেউ যদি ম্যাসিভ স্কিল ওয়ার্কার যদি, আমি তাহলে প্রশ্নটা করেই ফেলি, স্কিল ওয়ার্কার কি কঠিন হয়েছে নাকি এখন? ভেরি গুড কোয়েশ্চেন ইনডিড। সবাই একই কথাই জিজ্ঞেস করছে যে স্কিল ওয়ার্কারে কেউ আসতে পারবে না ইত্যাদি। দেখেন, এই আসতে পারবে না, স্কিল ওয়ার্কার বন্ধ, এটা বন্ধ, ওইটা বন্ধ, স্টুডেন্ট ভিসা বন্ধ, এটা আমরা 25 বছর আগে থেকে শুনছি। ইউকে লটা এরকম, এটা যখনই দেখা যায় এখানে ওভারলোডেড হয়ে গেছে, অনেক লোকজন চলে আসছে, অ্যাবিউজ হচ্ছে, তখন ওরা আস্তে আস্তে এটা স্ট্রিক্ট করে ফেলে। আবার যখন দেখা যায় যে না, এটা মানুষজন লাগতেছে অমুক সেক্টরে ওয়ার্ক সেক্টরে ওয়ার্কফোর্স লাগতেছে, রেভিনিউ বাড়াতে হবে, স্কিল ওয়ার্কার দরকার আছে, স্পেশালিস্ট ওয়ার্কার, ডক্টর দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, শেফ দরকার আছে, কুক দরকার আছে, সায়েন্টিস্ট দরকার আছে, ট্যালেন্টেড পিপল দরকার আছে, তখন তারা আবার ওই ইনোভেটিভ ভিসা, স্টার্টআপ ভিসা, স্কিল ওয়ার্কার, গ্লোবাল ট্যালেন্ট ভিসা ইত্যাদি ইত্যাদি তারা চালু করে, এবং এটা করেছে তারা। তো এখন ধরেন টাইম টু টাইম তারা স্ট্রিক্ট করে, এক সময় দেওয়া হতো পোস্ট স্টাডি ওয়ার্ক, দ্য রিমুভ দ্য পোস্ট স্টাডি ওয়ার্ক কমপ্লিটলি ইন অ্যাবাউট আই থিঙ্ক 2017। কিন্তু আবার তারা এটাকে রিইনস্টেট করেছে পোস্ট স্টাডি ওয়ার্ককে গ্র্যাজুয়েট ভিসা বলে সিন্স দ্য কোভিড প্যান্ডামিক। এবং এটার মাধ্যমে অনেকেই কিন্তু হাজার স্টুডেন্টস স্পেশালি বেনিফিটেড হয়েছে, ওভারসিজ স্টুডেন্ট। They are allowed to work for up to 2 years. They can do business even for 2 years. They can set up their business.
তারপর দে ক্যান বি সেটেল ইন দিস কান্ট্রি যদি তারা স্কিল ওয়ার্কারে যেতে পারে, বিজনেস সেট আপ করে ইত্যাদি ইত্যাদি। তাহলে পিএসডব্লিউতে যারা আছেন এখন আমরা দেখছি অনেকের রেজাল্ট বের হয়েছে ইউনিভার্সিটিগুলোতে, অনেকে পিএসডব্লিউতে যাবেন, অথবা পিএসডব্লিউ থেকে সুইচ করতে হলে কি করণীয় মনে হয়? পিএসডব্লিউতে সুইচ করতে হলে পিএসডব্লিউ থেকে, হ্যাঁ পিএসডব্লিউ যেটা বলা হয় এটা আর পিএসডব্লিউ বলি না আমরা, এটাকে বলা হয় গ্র্যাজুয়েট ভিসা। জি, বাট সেম কনসেপ্ট, 2 ইয়ার্স আফটার গ্র্যাজুয়েশন। জি। সো যারা এখানে ডিগ্রি করেছে, পাস করেছে, কমপ্লিট করেছে, তারা পিএসডব্লিউ অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ভিসাতে তারা সুইচ করতে পারবে। এবং এটার জন্য প্রিপারেশনটা তাকে তার রেজাল্ট বাইরে হওয়ার আগে থেকে করতে হবে। জি, এখানে খুব ইম্পর্ট্যান্ট, কারণ যাতে করে সে ওভারস্টিয়ার হয়ে না যায়, এবং মেক শিওর করতে হবে তার রেজাল্ট যেন সে পায় পোস্ট স্টাডি ওয়ার্কের আগে। আর কতগুলি সিনারিও আছে, খুবই খুব কমপ্লেক্স সিনারিও। যেমন একজন তার পরীক্ষা দিয়েছে গত সপ্তাহে, দেখা গেল তার ভিসা শেষ হয়ে যাবে আগামী 3 সপ্তাহ পরে, কিন্তু কোনো অবস্থাতেই, যদিও কোর্স কমপ্লিশন পরে এটা কয়েকটা মাস তার থাকে নর্মালি, কিন্তু এটা হয়তো এক্সেপশনাল কিছু কেস থাকে যারা রিসিট করছে বিভিন্ন কারণে ইত্যাদি ইত্যাদি কারণে। আমরা বোধহয় একটু আপনি যে প্রশ্নটির উত্তর দিচ্ছেন মনে হবে সেটি হলো, আমি আপনাকে বোধহয় বলেছিলাম যে জিজ্ঞেস করেছিলাম যে পিএসডব্লিউ থেকে স্কিল ওয়ার্কারে কি, এটাই বলছি। হ্যাঁ, কিন্তু আপনি বোধহয় বলছেন যে পিএসডব্লিউ তে কিভাবে যাওয়া যায় ওটিও বলছেন। সরি, আমি সেটা পিএসডব্লিউ তে, আচ্ছা ওটিও বলে যে ঠিক আছে। দর্শক পিএসডব্লিউ যেতে হলে খুব কেয়ারফুল করতে হবে, তার রেজাল্টটা যেন হাতে আসে। জি, তার মানে এটা না যে তাকে সার্টিফিকেট পেতে হবে, অ্যাটলিস্ট কোর্স কমপ্লিশন কনফার্মেশন এটা থাকতে হবে। আর সুইচিং, হ্যাঁ পিএসডব্লিউ পোস্ট স্টাডি ওয়ার্ক থেকে সুইচিং করা যায়। জি, স্কিল ওয়ার্কারে স্টুডেন্টেও করা যায়। জি, মানে পিএসডব্লিউ তো না গিয়েও। আর পিএসডব্লিউ তো যে কোনো সময় থাকা, যে কোনো সময়ে এটা সুইচ করা যায়। জি, এবং তাকে মেক শিওর করতে হবে তার স্পন্সর আছে। স্পন্সর ছাড়া কিন্তু স্কিল ওয়ার্কার হবে না। অর্থাৎ someone will have to, one employer will have to sponsor him or her. Without sponsoring স্কিল স্কিল ওয়ার্কারের সুইচিং হবে না। এটা একটা বেসিক জিনিস, আশা রাখি সবাই অনেকে জানেন, কেউ না জানলে আমি বলে দিলাম। আবার এখানে একটা কথা শোনা যায়, যেমন মনে করেন এই যে বলে কি সেলফ স্পন্সরশিপ। হ্যাঁ, সেলফ স্পন্সরশিপ ইজ এ কমপ্লেক্স ম্যাটার। যদিও এটা কোনো ধরনের রুলের মধ্যে নাই, কিন্তু দ্যাট ইজ অলসো পসিবল, বাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কতগুলি রুল আছে, গাইডেন্স আছে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে, স্পন্সরশিপের ক্ষেত্রে, সেটাকে নিজেকে নিজে স্পন্সর করতে পারে কি না, এগুলি খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। করে হয়তো সাকসেসফুল হতে পারে, নাও হতে পারে, বাট এটা কেয়ারফুলি করতে হবে। আমার কাছে কোনো ডাটা নাই, কারো কাছে নাই যে এইরকম সেলফ স্পন্সরশিপ করে কয়টা কেস সাকসেসফুল হয়েছে। এখন যদি আমার হাতে একটা কেস সাকসেসফুল হয়ে গেল, এটা দিয়ে আমি 8-10 জনকে হোপ দিতে পারি না, বাট দ্যাট ইজ ওয়ান পসিবিলিটি। আর হচ্ছে যে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাকে কোর্স কিন্তু কমপ্লিট করতে হবে। জি, কোর্স কমপ্লিট না করলে কিন্তু স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবে না। আচ্ছা, মনে হয় তাহলে পিএসডব্লিউ, সে মনে করেন, আমি আবারও ভাবছি যে পিএসডব্লিউতে আছে, যেটি আপনি গ্র্যাজুয়েট স্কিম বলছেন, ওই সময়টায় মনে করেন সে তো যে কোনো একটা চাকরি করতে পারে, কেমন? এখন যে স্কিল ওয়ার্কারে যখন ও সুইচ করবে, ওর ওই চাকরিটা তো ছেড়ে দিতে হবে, তাই না? যেটা ও করছিল, মনে করেন ওটা তো স্পন্সর চাকরি না। স্বাভাবিকভাবেই এই ডিপেন্ডস। এখন এক্সিস্টিং জবটা, জি, অনেকে তো আবার এক্সিস্টিং জবের মধ্যেই তো স্পন্সরশিপ পেয়ে যাচ্ছে। জি, জি, যে জবটা করছে কোম্পানি, তাকে তো তার জন্য হয়তো দেখা গেল তাকে এমপ্লয় করার জন্য তারা অনেক সময় লাইসেন্স অ্যাপ্লিকেশন করে, অথবা তাদের কাছে অলরেডি লাইসেন্স আছে। যখন দেখা যায় এই এফিশিয়েন্ট একটা লোক, যে তার কম্পিটেন্ট একটা লোক, তার জন্য বিজনেসের জন্য, তার অফিসের জন্য, ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট, তাকে মিস করতে চায় না, লুজ করতে চায় না, তো তখন তারা তাকে স্পন্সর করার চেষ্টা করে। আবার কেউ বলে যে না, আমি এটা স্পন্সরশিপ করবো না, আমার স্পন্সরশিপের স্কোপ নাই, স্পন্সরশিপ পাচ্ছি না ইত্যাদি, অথবা আই ক্যানট অ্যাফোর্ড দ্য থ্রেশহোল্ড অফ ইনকাম ফর স্কিল ওয়ার্কার। এগুলির কারণে তাকে তো আরেকটা স্পন্সর জোগাড় করতে হবে। তাহলে এই এক্সিস্টিং জবটা সে করতে পারে, স্টিল 20 আওয়ার্স পার্ট টাইম সে করতে পারে, সেখানে তো
কোনো অসুবিধা হবে না। সেখানে ক্রাইটেরিয়াগুলি সব মিট করলে, প্রোভাইডেড অরিজিনাল জব যদি ঠিক থাকে তাহলে করতে, কিন্তু ফুল টাইম কিন্তু জবটা হচ্ছে এক জায়গায় যেখানে স্পন্সর পাবে, জি, এখানে হয়তো পার্ট টাইম সে করতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হবে ঠিক দর্শকদের জন্য আপনি যদি একটু ক্লারিফাই করেন, মনে করেন পিএসডব্লিউতে আছেন একটা, ও কোন সময়টায়, ঠিক কোন সময়টায় স্কিল ভিসার জন্য, স্কিল ওয়ার্কারের ভিসার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবে? এটা যে কোনো সময় করা যায়, স্কিল ওয়ার্কার থাকাকালীন সময় করা যায়, তবে পোস্ট স্টাডি ওয়ার্কে থাকার সময় করা যায়, তবে মেক শিওর করতে হবে যেন ওভার স্টেয়ার হয়ে না যায়, তার ভিসা থাকতে থাকতে যেন সেই অ্যাপ্লিকেশনটা করে, এটা করতে পারে সেভাবে। আচ্ছা মনে হয় আরেকটা আমার কাছে একটা প্রশ্ন এখানে ছিল, আমাকে একজন জিজ্ঞেস করেছিল, তারপরে যেটি জানতে চেয়েছে যে মনে করেন একজন ওয়ার্ক পারমিটে এসেছে এখানে, অথবা সে এখানে ওয়ার্ক পারমিট পেয়েছে, তাকে তার যে স্পন্সর তাকে 2 দিনের ট্রেনিং দিল, আমি কেয়ারের কথাই বলছি, মনে করেন 2-3 দিনের ট্রেনিং দিল, কিন্তু তাকে চাকরিতে ডাকছে না, সে কি করবে, কি করতে পারে? আপনার এই ব্যাপারে একটু যদি আপনি একটু ধারণা এবং আইডিয়া বা অ্যাডভাইস দিতেন। থ্যাংক ইউ। কোয়েশ্চনটা হচ্ছে, কেউ এখানে স্কিল ওয়ার্কার ভিসা নিয়ে আসছে, কিন্তু তার এমপ্লয়ার তাকে বলে যে ঠিক আছে তোমার কিছু ট্রেনিং দরকার আছে, ট্রেনিংটা করো, আমরা তোমাকে ডাকবো। জি, এরকম অনেক কেস আমরা অনেকে কমপ্লেনগুলি নিয়ে আসছে। জি, এবং দেখা গেছে যে মাসের পর মাস এবং বছর তাকে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু তাকে ডাকা হয়নি। তো ডাকা যখন হয়নি, তাহলে এখন কি করতে পারে? অবশ্যই তাকে লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে, এবং হোম অফিসের সাথে যোগাযোগ করার প্রশ্ন আছে যে কেন ডাকছে না। প্রথমত তো এমপ্লয়ারের সাথে যোগাযোগ করতে হবে। এমপ্লয়ার যদি সাড়া না দেয়, জি, তাহলে লয়ারের মাধ্যমে সে কিন্তু যোগাযোগ করতে পারে, চিঠি লিখতে পারে, এবং এই নেসেসারি প্রি অ্যাকশনে যেতে পারে, আচ্ছা, আবার লিগ্যাল প্রসিডিংসে যেতে পারে, এবং হোম অফিসে যোগাযোগ করতে পারে। কথা হচ্ছে আমি আমার রাইট নিয়ে আসছি, আমার কন্ট্রাক্ট আছে, সব আছে, আমাকে দিচ্ছে না, তো সেই জন্য ব্রিচ অফ কন্ট্রাক্টের জন্য অনেক কিছু করা যায়। তবে ইমিগ্রেশনে কতদূর সেফগার্ডিং হবে, এটা হচ্ছে এক একটা কেস উপর ডিপেন্ড করে, এক একটা কেসের এটা ফ্যাক্টর উপর ডিপেন্ড করে যে এটা কার কীরকম। তার মানে আপনি বলছেন যে যেই ভদ্রলোক বা যে ভদ্রমহিলা আসবেন, ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অথবা কন্ট্রাক্ট যেগুলো আছে ভালো করে দেখতে হবে, এই ধরনের, মানে আপনাদের কাছে কন্ট্রাক্টটা আলটিমেটলি তো কন্ট্রাক্ট তো প্রাইম এফেসে এটাই যে সে এখানে এসে কাজ করবে এবং তাকে এই বেতন দেওয়া হবে, জি, সেটা কিন্তু অন দ্যাট বেসিস হি অর শি ওয়াজ গ্র্যান্টেড ভিসা জি, টু ওয়ার্ক ফর দিস এ স্পন্সর। এখন যদি তাকে দেওয়া না হয়, তাহলে এটা যখন হোম অফিস জানতে পারবে যে হি ইজ নো মোর ওয়ার্কিং দেয়ার অর হি হ্যাজ নট জয়েন্ট দ্য এমপ্লয়মেন্ট, তখন হোম অফিস ক্যান রিভোক দ্য স্পন্সরশিপ, মিন দে ক্যান রিভোক দ্য লিভ টু রিমেন। তারা কাটেল করতে পারে এবং তারা বলতে পারে যে তুমি তো এটা ইউ আর ইন ব্রিচ অফ দ্য কন্ডিশন, ইউ আর নো মোর ওয়ার্কিং দেয়ার। সো তাকে এর আগে তাকে অ্যাকশন নেওয়া দরকার। সে কী করবে, লয়ারের সাথে, ভালো লয়ারের সাথে বুঝে তাকে অ্যাকশনে যেতে হবে, তার কি করা উচিত সেফ গার্ডিংয়ের জন্য। এখন দেখা যায় লাস্ট মোমেন্টে এসে অনেকেই এটা নিয়ে আগে কিছু করে নাই, লাস্টে নার্ভাস হয়ে যায় যে ভিসা শেষ হয়ে আসছে, তখন দৌড়াদৌড়ি পড়ে যায়, তখন বাধ্য হয়ে অনেকেই হয়তো অ্যাসাইলাম ইত্যাদি ইত্যাদি করে হিউম্যান রাইটস ইত্যাদি পথে চলে যায়। কিন্তু তার সেফ গার্ডিংয়ের জন্য তাকে ডিলে করা উচিত না, যে আমাকে 1 মাস দিচ্ছে না, 2 মাস দিচ্ছে না, আমি কেন 3 মাস অপেক্ষা করব। জি, আমার মনে হয় যদি দেখা যায় সেটা অন্যায় করা হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করা উচিত, এবং হি ও শি শুড স্পিক আপ। আচ্ছা, ধন্যবাদ মনোহর ভাই। আমরা এখনও পিএসডব্লিউতে এখনও আমরা স্কিল ভিসাতে আছি, যেটি কাজ এবং যেটি এখন কমিউনিটিতে আমরা সবসময় দেখছি। অনেকে এসছে, আরেকটা সিনারিও এসছে, কিন্তু কোম্পানিটা 2-1 দিন কাজ করলো, কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে, ওকে আরেকটা কোম্পানিতে যেতে হবে বা সুইচ করবে। আমি বলছি কোম্পানি সুইচ করবে স্কিল ভিসার জন্য, এটা কি করতে পারবে বা এটা কি করা যাবে কিনা বা কি প্রসিডিওর? অফকোর্স এটা তো কোম্পানি চেঞ্জ করার নিয়ম আছে, জি, এমপ্লয়ার অর্থাৎ স্পন্সর চেঞ্জ করতে পারে, তার জব
থাকলেও চেঞ্জ করতে পারবে, না থাকলেও চেঞ্জ করতে পারবে। আচ্ছা। আবার এখানে কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট একটা ব্যাপার আছে, কতদিন কত জব ছাড়তে পারবে না পারবে। তবে হোম অফিসের দিক দিয়ে কোনো সমস্যা নাই। আপনারা আইনজ্ঞরা এটা সহজ করে দেন। হোম অফিসে নর্মাল ইয়ে হচ্ছে, হোম অফিসে হচ্ছে ও যদি রিকোয়ারমেন্ট মিট করে তাহলে তার স্পন্সরকে এটাকে তার ভালো লাগছে না, আর একটা বেটার জব পেয়েছে, সেখানে যেতে পারে। সেখানে কোনো বাধা কেউ দিতে পারবে না আইনত। এবং হোম অফিস সেটাকে যদি একটা স্পন্সরশিপ পায় তাহলে হোম অফিস সেটাকে যদি অ্যাপ্রুভ করে দেয়, তার থাকার পারমিশন হয়ে গেল। জি, এটা কোনো সমস্যার কথা না। আচ্ছা, মানে সামারি হচ্ছে এনি স্কিল ওয়ার্কার ইজ এন্টাইটেল টু চেঞ্জ হিজ এমপ্লয়ার্স। আচ্ছা, মনে হয় এই স্কিল ওয়ার্কারদের তো বেতনটা একটু বেশি দেখাতে হচ্ছে এখন, তাই না? জি, এটা একটু এই সম্বন্ধে যদি একটু বলেন। ওয়েল, আগে 38,000-এর মধ্যে যেটা থ্রেশহোল্ড ছিল, এখন এটা 48,000-এর মধ্যে হয়ে গেছে, 42,000। তবে এনএসএস ওয়ার্কারদের ক্ষেত্রে একটা মিনিমাম থ্রেশহোল্ড আছে 25,000, সেখানের মধ্যে এখনও ফিট হয়, এবং এইভাবেই এটা মিটটা করতে হবে। তার মানে মনে করেন আমি একটা এগেইন একটা হাইপোথেটিক্যাল, যদি এখানে একজন পিএসডাব্লিউতে আছে, ও যদি একটা কাজ জয়েন করে একটা সলিসিটর ফার্মে লয়ার হিসাবে না, হয়তো আমি জানি না আপনাদের সলিসিটর ফার্মে ক্লার্ক অথবা ম্যানেজার বা প্যারালিগ্যাল বা এই ধরনের কিছু একটাতে যদি জয়েন করে, প্রথমে কি 41,000 বেতন পায় মানুষ? মানে আমি জাস্ট কি করবে সেখানে একটা অপশন আছে, নিউ এন্ট্রেন্ট, এই অনুযায়ী একটা ডিসকাউন্ট সেখানে শুড বি দেয়ার, ওখানে সুবিধা আছে ওই জিনিসটা। আদারওয়াইজ তাকে থ্রেশহোল্ড মেট করতে হবে, এবং সেখানে যেটা গাইডেন্সে যেটা আছে অকুপেশন কোডের আন্ডারে, জি, সেই অনুযায়ী দিতে হবে, এবং সেখানে যে মিনিমাম থ্রেশহোল্ড যেটা, এটা মিট করতে হবে। স্কিল ওয়ার্কার আদার দেন দ্য এক্সেপশনসের যেগুলি হোম অফিসে রুলের মধ্যে আছে, সেগুলি ছাড়া হলে তাহলে অবশ্যই তাকে দিতে হবে। এখন কথা হচ্ছে স্যালারি থ্রেশহোল্ডটা তারা এই জন্য দিয়েছে যাতে করে এটা অ্যাবিউজ না হয়। জি, কারণ চিপ করে দিলে জি, তাহলে সবাই ওইদিকেই চলে যাবে, তাহলে এখানে প্রপার একদম বেশি বেশি স্কিল মানুষ চাচ্ছে, তাহলে তারা লোকাল মার্কেটের লোকজনকে তারা ডিপ্রাইভ করছে। এইগুলো সব সাইকোলজিক্যাল ব্যাপার আর কি। বাট ইনফ্যাক্ট কি হচ্ছে এটা কতটুকু, তাহলে ঠিক আছে, কারণ এখানে যেখানে লোকাল মার্কেট টেস্ট বলতে কিছু নাই, জি, সেখানে এটা কতটুকু কি ইফেক্টিভ, আই মিন যেই উদ্দেশ্য থেকে এটা ইম্পোজ করা হয়েছে সেটা থেকে কতটুকু বেনিফিটেড হচ্ছে ইউকে ইকোনমি, আই এম নট শিওর। তাহলে আমরা অনেক কিছু, আমি আরেকটু তাহলে এটার মধ্যেই থাকি স্কিল ওয়ার্কারের মধ্যে। তাহলে স্কিল ওয়ার্কারের আমরা স্যালারি থ্রেশহোল্ডটা দেখলাম, আমরা সুইচিং এই সব কিছু দেখলাম। তাহলে এখন আমাকে যদি একটু বলেন ওদের ইংলিশ রিকোয়ারমেন্টটা কি? ওয়েল, ইংলিশ রিকোয়ারমেন্ট অবশ্যই ইংলিশ রিকোয়ারমেন্ট আছে, জি, তবে এখানে যারা স্টুডেন্ট অথবা পোস্ট স্টাডি ওয়ার্ক থেকে যারা সুইচ করবে, ওদের লাগবে ওরা, আই মিন দে আর সাপোজ টু মিট অটোমেটিক্যালি, কারণ হচ্ছে তারা অলরেডি ডিগ্রি করছে এই দেশে। এমনি মিনিমাম তো যেটা একটা আছেই, সেটা হচ্ছে B1 লেভেলের ইংলিশ। এটা থ্রেশহোল্ডটা খুব একটা হাই না। কিন্তু এখন তো কিসে এখন 6 করে দিচ্ছে এখন কোয়ালিফিকেশন। এখন তো কোয়ালিফিকেশন লেভেল 6, জি, কোয়ালিফিকেশন না, জি, এটা মনে রাখতে হবে, নট কোয়ালিফিকেশন। জি, যে জবটা করবে সেই জবটা গ্রাজুয়েট লেভেল জব হতে হবে, লেভেল 6 এর। তার জন্য যে ডিগ্রি, মাস্টার ডিগ্রি, পিএইচডি থাকতে হবে এটা বলছে না তারা। আচ্ছা আচ্ছা, দ্য জব ইনভলভস দ্য গ্রাজুয়েট লেভেল অ্যাক্টিভিটিস, ডিগ্রি লেভেল অ্যাক্টিভিটিস, যেটাতে সুপারভিশন আছে, রেসপন্সিবিলিটি হচ্ছে, মানে একটা লেভেল 6 এর রেসপন্সিবিলিটিস। জি, বুঝছি, ম্যানেজারিয়াল। এখানে বাট যারা এখান থেকে সুইচিং করবে তারা তো অবশ্যই এখানে ডিগ্রি কমপ্লিট করে করবে, বাট ওভারসিজ থেকে আসার সময় সেখানেও ওই ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি এই ধরনের যারা ব্যাকগ্রাউন্ড আছে তারাই তো আসছে। জি, বাট ওখানে এখনও পর্যন্ত রুলের মধ্যে বলছে না যে এটা এই কোয়ালিফিকেশন লাগবে, এই কোয়ালিফিকেশন লাগবে, গ্রাজুয়েট লেভেল কোয়ালিফিকেশন লাগবে। হ্যাঁ, গ্রাজুয়েট লেভেল কোয়ালিফিকেশন যদি ওখানে চায়, যেমন কেউ ব্যারিস্টার রাখতে চায়, সলিসিটর রাখতে চায়, ডক্টর রাখতে চায়, তাহলে তো তার ওই কোয়ালিফিকেশন তার এখানে লাগবে। জি, ওইভাবে অটোমেটিক্যালি ওখানে প্রফেশনাল কোয়ালিফাইড লোকজন চলে আসে। ধন্যবাদ মনোহর ভাই। আমরা আরেকটু এখানে আমি এবার স্কিল ওয়ার্কারদের ডিপেন্ডেন্ট নিয়ে কথা বলি। ওদের ব্যাপারে একটু যদি বলতেন, ওদের কিভাবে ওরা কি করতে পারে এখানে,
আসলে এবং কাজের ওয়াইল ব্যাপারে? স্কিল ওয়ার্কার যারা ডিপেন্ডেন্ট অলরেডি আছে আর ভবিষ্যতে যারা এন্টাইটেল টু কাম, তারা তো অবশ্যই তারা ফুল টাইম কাজ করতে পারে ডিপেন্ডেন্টরা, এবং তাদের বাচ্চারাও একটা বয়স পার হলে তো 16 বছর পার হলে কাজ করতে পারে পার্ট টাইম, আচ্ছা 18 বছর পার হলে ফুল টাইম কাজ করতে পারবে। বাট ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ওরা দে ডোন্ট লিড দ্য ইন্ডিপেন্ডেন্ট লাইফ, কারণ এবং যদি ইন্ডিপেন্ডেন্ট লাইফ যদি তারা লিড করে এবং তারা যদি সিঙ্গেল না থাকে, তখন কিন্তু ওরা ডিপেন্ডেন্ট থেকে যে ক্রাইটেরিয়া থেকে সরে আসবে, তখন তাদেরকে এক্সটেনশন দেবে না, তাদের ফ্যামিলির সাথে ইনডেফিনিট লিভ টু রিমেইন দেবে না। বাট কাজ করতে পারবে, হাউস হোল্ড ইনকামে পার্টিসিপেট করতে পারবে, তার সে ইনকাম করে সেখানে ফুল টাইম হোক পার্ট টাইম সে করতে পারবে। বাট হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল, যখন যেন আলাদা অ্যাড্রেস ইত্যাদি করে যেন ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড না করে। জি, আদারওয়াইজ শুড বি অলরাইট। স্পাউস তো অবশ্যই ফুল টাইম কাজ করতে পারে। তাদের ইংলিশের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? না, সোফার এখনও পর্যন্ত এটা ইম্পোজ করা হয়নি। কোনো ইম্পোজ করেনি। তো আমরা খুব সুন্দর করে আমরা স্কিল ওয়ার্কার নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করলাম আপনাকে, দর্শকরা উপকৃত হয়েছে। দর্শক, আপনারা যদি আরও কিছু জানতে চান, আমাদের টেলিফোন নম্বর হলো 0203-515-5788। ব্যারিস্টার মনোয়ার, যিনি কমিউনিটিতে অতি সুপরিচিত এবং 25 বছরের অধিক ধরে উনি প্র্যাকটিসিং ব্যারিস্টার, এবং উনি সবাইকে দিক নির্দেশনা এবং লিগ্যাল অ্যাডভাইস দিচ্ছেন। ওনার টেলিভিশনে দিচ্ছেন দিক নির্দেশনা, বাট ওনার নিজের যে ফার্ম আছে ওইখান থেকে উনি সবাইকে উপকৃত করছেন। মনোয়ার ভাই, আমরা তো অনেক কিছু স্কিল ওয়ার্কার সম্বন্ধে বললাম, আমি অন্য একটা টপিকে যাওয়ার আগে স্কিল ওয়ার্ক সম্বন্ধে আপনার আর কিছু একটু দর্শকদের জন্য। না, দর্শকরা প্রশ্ন করলে আরো বেটার, ডাইরেক্ট প্রশ্ন করলে তখন আমরা উত্তর দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে মনোয়ার ভাই, তাহলে আমি একবার একটু আমি অ্যাজাইলাম সিকার নিয়ে একটু ইয়ে করি। যদিও আমি গতবারের প্রোগ্রামে অনেক বিশদভাবে আলোচনা করেছি, কিন্তু অনেক প্রশ্ন এসছে আমার কাছে, আমি ফেসবুকেও পেয়েছি। তো যেটি হলো আবারও শুরু করি যে এখন অ্যাজাইলাম সিকার এদের অবস্থাটা কি। আমি বাংলাদেশি অভিবাসীদের কথা যদি বলি, কারণ এটি বাংলাদেশি দর্শকরা দেখছেন, তাই। ওয়েল, অ্যাসাইলাম এখনও চালু আছে, চলতেছে, আগের মতোই চলছে, কম বেশি, এবং তারা ইন্টারভিউ করছে। কারো ইন্টারভিউ খুব দ্রুত হচ্ছে, কারো ইন্টারভিউ অনেক ডিলে হচ্ছে, কারো ডিসিশন ইন্টারভিউর পরে ইমিডিয়েট দিচ্ছে, কারো হোল্ড করছে, কাউকে আবার 2বারও ইন্টারভিউ করছে, কারো ব্যাপারে আবার দেখা যায় কোনো ইনকোয়ারি করে না, ডিসিশন দিয়ে দেয়, কারো ব্যাপারে দেখা যায় ইনকোয়ারি করে তারপরে একটা দেয়। সোফার এটা বাংলাদেশিদের তো যা পাচ্ছে না এমন না, পাচ্ছে, তবে এত সহজ না আর কি জি পাওয়াটা। কেস হ্যাজ টু বি জেনুইন কেসেস, মেরিট থাকতে হবে। এখন সেই হিসাবে তো যাদের জেনুইন কেস আছে তাদের কেস তো হচ্ছে। তাহলে মনে হয় প্রথমে আমি শুরু করি যে এইখানে যেটি হয় যে আমরা দেখছি মানুষ এই দেশে এসে স্কিল ওয়ার্কার এসছেন কাজের প্রবলেমে, ওরা অনেক সময় অ্যাজাইলেম বলছেন। আমি জানি না এটি আপনি একটু আপনি বলবেন সবার জন্য যে ওরা কিভাবে, এটা কি কোন গ্রাউন্ডে করছেন, বা এটি অ্যাজাইলেম, অথবা স্টুডেন্টরা যারা সুইচ মানে ওরা অ্যাজাইলেম করছে, এই ব্যাপারে যদি একটু বলেন যে এটার মধ্যে পার্থক্যটা আর কি, আপনার আমার প্রশ্নটা যদি বুঝে থাকেন। মানে স্টুডেন্টরা তো এটা অ্যাসাইলামে এটা সুইচ বলে না, সুইচ বলেন, বাট এটা অ্যাসাইলাম সিক করা। আচ্ছা, অর্থাৎ তার দেশে অসুবিধা আছে, দেশে যেতে পারবে না, সেই ফিল করছে না, এই জন্য এখানে অ্যাসাইলাম চাচ্ছে, রাজনৈতিক আশ্রয়। যদি এটা রাজনৈতিক আশ্রয় হয়, এটা তো লেখক, জার্নালিস্ট সবাই করে, নারী, বিভিন্ন কারণেও, ডোমেস্টিক ভায়োলেন্স, বিভিন্ন কারণে তো অ্যাসাইলাম হচ্ছে। জি, তো কাজেই এটা যদি বলা হয় অ্যাসাইলাম কনভেনশন, আসলে মনে হবে স্টুডেন্টরা এটা স্টুডেন্ট হচ্ছে, জি, আবার অনেকে অন্যভাবে এসে স্কিল ওয়ার্কার করছে, কিংবা এখানে এমনকি ফ্যামিলিতে সেটেলমেন্টে এসেও কেউ দেখা যাচ্ছে তার ফ্যামিলি লাইফ ব্রেক হয়ে গেছে, সে অ্যাসাইলাম করছে, দেশে যেতে পারছে না। এটা কি তাহলে রাজনৈতিক আশ্রয় না অ্যাসাইলাম না রিফিউজি, না এটা কি? এটা তো রিফিউজি স্ট্যাটাস। যারা রিফিউজি স্ট্যাটাসে ফিট হবে না তারা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন, তাদেরকে আমরা রিফিউজি হিসেবে হোম অফিস রিকগনাইজ করলো না, পার্ট
তার একটা কেস আছে, জি যেমন মনে করুন কেস আছে যেটাতে একজনের বিরুদ্ধে মার্ডার কেসে আসামি করে দিছে। জি তো এখন তো মার্ডার কেসে ফর এক্সাম্পল বাংলাদেশ কিংবা পাকিস্তানে মার্ডার কেসের সর্বোচ্চ সাজা হচ্ছে ডেথ সেন্টেন্সিং। ধন্যবাদ মনোহর ভাই। আমার মনে হয় আমরা অনেক আলোচনা করছিলাম, অনেক কিছু, আমি একটু বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবার আপনাদের সাথে থাকবো ল উইথ ব্যারিস্টার মনোহর হোসেন প্রোগ্রামে। আপনারা একটা চা বানিয়ে নেন, আবার আমাদের সাথে দেখা হবে।